আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্প নেতানিয়াহুর হুমকির পাল্টা জবাব ইরানের সেনাপ্রধানের। গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন। ইসরায়েলি সেনাবাহিনীকে অর্থ দিয়েছিলেন এপস্টেইন। বিশ্বের প্রথম দেশ হিসেবে স্টারলিংক ইন্টারনেট অচল করে দিল ইরান। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্প এবং নেতানিয়াহুর হুঁশিয়ারির বিপরীতে ইরানের সেনাপ্রধান কড়া বার্তা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে যে ধরনের কড়া মন্তব্য করেছেন, তার জবাবে ইরানের সামরিক বাহিনী প্রধান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ না করলেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার জানান দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো ধরনের উস্কানি বা হামলা হলে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে, যেখানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নীতি এবং অন্যদিকে ইসরায়েলের কঠোর অবস্থান ইরানকে নতুনভাবে রণকৌশল সাজাতে বাধ্য করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা এবং নেতানিয়াহুর ক্রমাগত সামরিক চাপ ইরানকে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করছে। আপনারা যারা আমাদের এই আপডেটটি দেখছেন, তারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি কোনো বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবলই মনস্তাত্ত্বিক লড়াই? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিশেষ করে ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন লোহিত সাগর এবং পারস্য উপসাগরে জাহাজে হামলার ঘটনাগুলো নিয়ে পশ্চিমা বিশ্ব বেশ উদ্বেগের মধ্যে রয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করবে না। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এক আশার আলো দেখা যাচ্ছে, যেখানে হামাস যুদ্ধ অবসানের একটি সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ইসরায়েল অনুমোদন দিয়েছে, যেখানে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই চুক্তির মূল ভিত্তি হল মানবিক সহায়তা বৃদ্ধি, জিম্মি মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমিক প্রত্যাহার। হামাস দীর্ঘ সময় ধরে দাবি করে আসছিল যে কেবল অস্থায়ী যুদ্ধবিরতি তাদের জন্য যথেষ্ট নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান এবং গাজা পুনর্গঠনের একটি রোডম্যাপ প্রয়োজন। কাতার এবং মিশরের মধ্যস্থতায় এই আলোচনার মোড় এখন ইতিবাচক দিকে ঘুরছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরেও সরকার বিরোধী বিক্ষোভ এবং জিম্মিদের পরিবারের চাপের কারণে নেতানিয়াহু প্রশাসন কিছুটা নমনীয় হতে বাধ্য হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে এবং গাজার সাধারণ মানুষ আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা, তা নিয়ে এখনও গভীর সংশয় রয়েছে, কারণ অতীতেও বহুবার যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সামান্য কোনো ভুলের কারণে। আপনারা যারা এই শান্তি প্রক্রিয়া নিয়ে আশাবাদী, তারা অবশ্যই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং এই গুরুত্বপূর্ণ নিউজটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। যুদ্ধের ফলে গাজার অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি সেখানে বিশাল আকারের ত্রাণ তৎপরতা এবং পুনর্গঠন কাজ শুরু করা এখন বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আলোচনার পথ সুগম করতে চায়। তবে মাঠ পর্যায়ে পরিস্থিতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সবসময়ই নানা আলোচনা থাকে, তবে সাম্প্রতিক একটি প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে বিতর্কিত ব্যক্তিত্ব জেফ্রি এপস্টেইন ইসরায়েলি সেনাবাহিনীকে অর্থায়ন করেছিলেন। তদন্তমূলক সাংবাদিকতায় উঠে এসেছে যে এপস্টেইনের সাথে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের দীর্ঘদিনের যোগাযোগ ছিল এবং তার বিভিন্ন দাতব্য সংস্থা বা ব্যক্তিগত ফান্ড থেকে ইসরায়েলি প্রতিরক্ষা সংশ্লিষ্ট কিছু প্রকল্পে
প্রকল্পে বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই বিষয়টিকে সরাসরি স্বীকার করেনি, তবে ফাঁস হওয়া নথিপত্র এবং কিছু সাবেক কর্মকর্তার বক্তব্যে এই সম্পর্কের প্রমাণ পাওয়া যাচ্ছে। এপস্টেইনের মতো একজন বিতর্কিত ব্যক্তির অর্থের উৎস এবং সেই অর্থের রাজনৈতিক বা সামরিক ব্যবহার নিয়ে এখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে যে কেন এবং কোন স্বার্থে এই ধরনের তহবিল গ্রহণ করা হয়েছিল। এটি কি কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা ছিল, নাকি নেপথ্যে অন্য কোনো গভীর গোপন চুক্তি ছিল? আপনারা যারা এই বিষয়ে নিয়মিত খবর রাখছেন তারা অবশ্যই আমাদের জানান যে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এই ধরনের ব্যক্তিগত অর্থায়ন নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চাঞ্চল্যকর তথ্যের পরবর্তী আপডেট পেতে। এই ঘটনাটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে, কারণ বিরোধী দলগুলো এখন এই বিষয়ে স্বচ্ছতা দাবি করছে। এপস্টেইনের অর্থের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে ইসরায়েলের কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। যদি এই অভিযোগগুলো পুরোপুরি প্রমাণিত হয় তবে এটি কেবল ইসরায়েলি সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সহযোগী দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। নৈতিকতা এবং সামরিক স্বচ্ছতা বজায় রাখা যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য অপরিহার্য, কিন্তু এই ধরনের তথ্য সেই ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। প্রযুক্তি বিশ্বে ইরান একটি নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে, যা সারা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা পুরোপুরি অচল করে দেওয়ার দাবি করেছে। ইরানের দাবি অনুযায়ী তারা এমন এক উন্নত জ্যামিং বা সিগন্যাল ইন্টারাপশন প্রযুক্তি ব্যবহার করেছে যা তাদের আকাশসীমায় স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটকে অকেজো করে দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সাইবার হামলা প্রতিরোধে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। স্টারলিংক মূলত দুর্গম এলাকায় বা ইন্টারনেট ব্ল্যাকআউট চলাকালীন সেবা দেওয়ার জন্য পরিচিত, যা অনেক দেশে রাজনৈতিক আন্দোলনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ইরান আগে থেকেই এই পরিষেবাকে তাদের সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখে আসছিল এবং এখন তারা প্রযুক্তিগতভাবে এটি সফলভাবে মোকাবিলা করার ঘোষণা দিল। প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন, কারণ যদি ইরান আসলেই স্যাটেলাইট ইন্টারনেট অচল করতে পারে তবে এটি ভবিষ্যতে বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনাদের কি মনে হয়, প্রতিটি দেশের কি তাদের আকাশসীমায় ইন্টারনেটের ওপর এমন নিয়ন্ত্রণ থাকা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। এই ঘটনার ফলে ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির বাণিজ্যিক স্বার্থ যেমন বিঘ্নিত হতে পারে, তেমনি অন্যান্য দেশগুলিও ইরানের এই পদ্ধতি অনুসরণ করার কথা ভাবতে পারে। ডিজিটাল বর্ডার বা ডিজিটাল সীমান্ত রক্ষার নামে এই ধরনের সেন্সরশিপ প্রযুক্তির উন্নয়ন আসলে বিশ্বকে একটি নতুন কোল্ড ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়েও ভাববার অবকাশ রয়েছে। একদিকে ইন্টারনেটের স্বাধীনতা এবং অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা, এই দুইয়ের দ্বন্দ্বে এখন সাধারণ ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছে। ইউক্রেন যখন রাশিয়ার সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত, ঠিক তখনই তাদের মিত্রদেশ যুক্তরাষ্ট্র থেকে একটি নতুন চাপের খবর পাওয়া যাচ্ছে। ওয়াশিংটন চাচ্ছে ইউক্রেন যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করে তাদের গণতান্ত্রিক দায়বদ্ধতা প্রমাণ করে। যদিও ইউক্রেনে বর্তমানে সামরিক আইন জারি রয়েছে এবং যুদ্ধ চলাকালীন নির্বাচন করা প্রায় অসম্ভব একটি কাজ, তবুও পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র মনে করছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যেও গণতন্ত্রকে সচল রাখা জরুরি। এই চাপের ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক ধরনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। একদিকে তাকে ফ্রন্টলাইনে রুশ বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে দেশের ভেতরে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক চাপের সামাল দিতে হচ্ছে। যুদ্ধের ময়দানে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া, সেনাবাহিনী যুদ্ধে ব্যস্ত। এই অবস্থায় একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের এই দাবিকে অনেক বিশ্লেষক দেখছেন ইউক্রেনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল হিসেবে, অথবা জেলেন্সকির বিকল্প কোনো নেতৃত্ব খোঁজার চেষ্টা হিসেবে। আমাদের ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিন এবং এই ভূরাজনৈতিক চাল সম্পর্কে আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। নির্বাচনের জন্য প্রয়োজনীয় তহবিল এবং নিরাপত্তা নিশ্চিত করা ইউক্রেনের বর্তমান অর্থনীতির জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াতে পারে। জেলেন্সকি বারবার বলছেন যে যুদ্ধের ময়দানে জয়ই এখন তাদের একমাত্র অগ্রাধিকার, কিন্তু পশ্চিমা মিত্রদের অসন্তুষ্ট করাও তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই পরিস্থিতি ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন তৈরি করতে পারে, যা পরোক্ষভাবে রাশিয়ার জন্য লাভজনক হওয়ার সম্ভাবনা থাকে।